হ্যালো, এটি WBCS মেড ইসি দ্বারা পরিচালিত মক ইন্টারভিউ এর একটি সম্পাদিত ভিডিও। ভিডিওটি ভবিষ্যৎ প্রার্থীদের সম্পূর্ণরূপে একাডেমিক এবং শেখার উদ্দেশ্যে আপলোড করা হয়েছে এবং তাদের প্রকৃত ইন্টারভিউ সেটআপ এবং একটি নির্দিষ্ট প্রার্থীর জন্য প্রত্যাশিত প্রশ্ন সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। ইন্টারভিউ বোর্ড অবসরপ্রাপ্ত IAS, IPS অফিসার, WBCS গ্রুপ এ অফিসার এবং কখনও কখনও মনোবিজ্ঞানী নিয়ে গঠিত। সাক্ষাৎকারের আগে বিশেষজ্ঞদের দ্বারা অসংখ্য গ্রুমিং সেশন, কারেন্ট অ্যাফেয়ার্স সেশন এবং সাক্ষাৎকারের পরে ফিডব্যাক সেশনও অনুষ্ঠিত হয়। আপনি আমাদের প্রদত্ত যোগাযোগ নম্বরগুলিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Hello, this is an edited video of mock interview conducted by WBCS Made Easy. The video is uploaded for purely academic and learning purposes of future aspirants and make them aware of actual interview setup and expected questions for a particular candidate like the one showing here. The interview board consists of retired IAS, IPS officers, WBCS Group A officers and sometimes psychologists. Numerous grooming sessions by experts before interview and feedback sessions after interview are also held. For guidance, you can contact us at our given contact numbers. বসুন, বলুন নিজের সম্বন্ধে কিছু বলুন। স্যার, আমি মঞ্জিল দাস। আই এম ফ্রম হাওড়া। বাংলায় বলুন। স্যার, আমি মঞ্জিল দাস। আমি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া থেকে এসেছি। আমি মাধ্যমিক পাশ করেছি 2008 সালে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল বাগবাজার থেকে। এরপর 2010-এ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তারা সুন্দরী বালিকা বিদ্যাভবন থেকে। এরপর আমি 2013 সালে হাওড়া নরসিংহ দত্ত কলেজ থেকে ফিজিক্স অনার্সে BSc পাশ করেছি। এরপর 2015-তে MSc পাশ করেছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে ফিজিক্সে এবং এই বছর 2023-এ আমি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স থেকে ফিজিক্সে PhD করেছি। আর এখন আমি বর্তমানে সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো PhD করে আপনি এই এতে আসতে চাইছেন কেন? আপনি কেন আপনি GRF তারপরে নেট ফেট দেখছি, অথচ এখানে আসতে চাইছেন কেন? স্যার, MSc যখন আমি করেছিলাম তখন আমার এই সিভিল সার্ভিস সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। আমি বেসিক্যালি আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল এবং আমার যে ফ্যাকাল্টিরা ছিলেন তারা আমাকে হায়ার স্টাডিজের জন্য ইন্সপায়ার করেছিলেন। তো এই লকডাউনের সময় মেনলি আমি একটু আরও ডাইভার্সিফাইড কি জব অপরচুনিটিস আমার জন্য থাকতে পারে এবং আমি কোনগুলোর জন্য এলিজেবল হতে পারি সেখানে আমি একটু পড়াশোনা করা শুরু করি এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের যে জব অ্যাডমিনিস্ট্রেটিভ সেটা আমার জন্য সুটেবল হতে পারে এবং আমি আমার জব কেরিয়ারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স খুঁজছিলাম যেটা এই ধরনের জব আমার প্রোভাইড করতে পারে বলে আমার মনে হয়েছে। আপনার কি মনে হয় যে PhD করার পর এই যে সার্ভিসগুলো যেগুলো আপনি অপশন দিচ্ছেন সেগুলো বিফিটিং? স্যার, PhD করার ক্ষেত্রে যেটা এক্সপিরিয়েন্স আমরা করতে পারি, আমাদের বেসিক্যালি একটা ফিল্ডে একটা প্রবলেম দেওয়া হয়ে থাকে। তো আমাদের কিছু মিনিমাম রিসোর্সেস থাকে, তো সেই রিসোর্সের মাধ্যমে আমরা সেই প্রবলেমটাকে কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব সলভ করা যায় এবং একটা সর্বজন গ্রাহ্য একটা যে সলিউশনে পৌঁছানো যায় সেটা চেষ্টা করা হয়ে থাকে। তো যে সাবজেক্টেই আমরা PhD করি না কেন, আমার মনে হয় যে এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ জব যেখানে আমরা সবসময় একটা আননোন প্রবলেমকে ডিল করব, এক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। আননোন প্রবলেমকে ফেস করার জন্য কি একাডেমিক এত ইয়েটা দরকার হয় স্যার, এটা নাকি নিজের কমন সেন্স, নিজের IQটা বেশি এফেক্টিভ বলে আপনার কোনটা মনে হয়? একাডেমিক যে আপনার যেসব নলেজ সেগুলো বেশি কাজে লাগে না আপনার IQ, আপনার প্রপার ডিসিশন মানে ইমিডিয়েট ডিসিশন নেওয়ার যে ক্ষমতা সেটা বেশি কাজে লাগে? স্যার, অবশ্যই সেটা বেশি কাজে লাগে, কিন্তু আমি যত হায়ার একাডেমিক স্টাডি করেছি আমার যত নলেজ বেড়েছে তার সাথে সাথে আমার যে এক্সপিরিয়েন্স বেড়েছে সেটা অবশ্যই আমার প্র্যাকটিক্যাল নলেজটাকে বৃদ্ধি করবে এবং যে কোনো সিচুয়েশনে ডিল করতে যে বেসিক যে প্রয়োজন আমার মনে হয় অ্যাডজাস্টমেন্ট সেটা অনেকটাই ডেভেলপ করবে।
তো আপনার কি মনে হয় যে নেট ফেট করার পরে এইটা আপনার বেশি এফেক্টিভ হলো না একাডেমিক লাইনে গেলে বেশি একাডেমিশিয়ান হলে বেশি আপনার বেশি ইয়ে হতো কাজে লাগতো সেই আপনার নলেজটা? স্যার সেটা হয়তো আমি একাডেমিক লাইনে গেলেও যথেষ্ট ভালোভাবে পারফর্ম করতে পারতাম, কিন্তু আমার যে পার্সোনাল যে চয়েস হিসেবে যেহেতু এই দিকটা আমার মনে হয়েছিল যে আমি এই দিকেও কাজ করতে পারি এবং এখানেও আমি যদি আমার ম্যাক্সিমাম দিই এখানেও আমি উন্নতি করতে পারবো, তো সেই হিসেবে আমি এই সার্ভিসগুলোকেই চুজ করেছিলাম। আচ্ছা, আপনার বাড়ি তো হাওড়ায় নাকি? হ্যাঁ স্যার। হাওড়া জেলার কিছু বিশেষত্ব হাওড়া জেলার কিছু বিশেষত্ব হাওড়া হচ্ছে যে যদি আমরা আয়তনের দিক থেকে দেখি এটা হচ্ছে যে তৃতীয় ক্ষুদ্রতম জেলা এবং এটা বেসিক্যালি হচ্ছে যে দুটো সাব ডিভিশন নিয়ে তৈরি হয়েছে এবং হাওড়ার বিশেষত্ব হিসেবে যদি আমরা বলি তাহলে আমরা অবশ্যই হাওড়া স্টেশনের কথা, হাওড়া ব্রিজের কথা বলতে হবে, এছাড়া বেলুড় মঠের কথা আমাকে বলতে হবে যেখানে স্বামী বিবেকানন্দ যেখান থেকে মানে স্বামী বিবেকানন্দের ভাবধারাটা প্রচার করা শুরু করেছিলেন। এছাড়া এখানের আরও ইম্পর্টেন্ট যদি বলতে চাই যে তাহলে এখন যে পশ্চিমবঙ্গের যে প্রধান প্রশাসনিক ভবন নবান্ন সেটা যেহেতু হাওড়াতে এখন সিচুয়েটেড, তো সেই ক্ষেত্রেও হাওড়া এখন একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এছাড়া যদি আমরা পপুলেশন হিসেবে দেখি তাহলে এখানে একটা ডাইভার্সিফাইড পপুলেশন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গার লোকের একটা সমাহার এখানে রয়েছে। আর কিছু বোটানিক্যাল গার্ডেনটা কোথায়? স্যার হাওড়াতে। আর এছাড়া স্যার এটাকে বলা হয় যে এটাকে শেফিল্ড বলা হয়ে থাকে, যে লাইট যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস যে সমস্ত কারখানা রয়েছে সেটার জন্য এটা বিখ্যাত। কি কি ধরনের লাইট ইঞ্জিনিয়ারিং করা? স্যার এখানে বেসিক্যালি হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এবং যে লাইট যে মেশিনারি ওয়ার্কস এখানে বেসিক্যালি তৈরি হয়। ডক্টর দাস, আপনি কি পিএইচডি শেষ হয়ে গেছে? হ্যাঁ স্যার। এখন ডক্টর দাস তো আপনার পাবলিকেশন কটা আছে? স্যার 8টা পাবলিকেশন। আচ্ছা, কোন কোন পেপারে কোন কোন জার্নালে বেরিয়েছে? স্যার ফিজিক্যাল রিভিউ বি, জার্নাল অফ কনডেন্স ম্যাটার ফিজিক্স, আর স্যার মেইনলি 3টে পেপার আমার ফিজিক্যাল রিভিউ বিতে আছে। স্কোপাস ইন্ডেক্সিং কি রকম আছে? স্যার ফিজিক্যাল রিভিউ বি এর ইন্ডেক্সিং 4 পয়েন্ট সামথিং এখন আছে। না, ইন্ডেক্স মানে কোন ইন্ডেক্স ইনক্লুড আছে? স্কোপাস না ডব্লিউএস, এসিবিডি এটা আছে, অস্ট্রেলিয়ান যেটা আছে? স্যার এটা তো আমেরিকান জার্নাল অফ ফিজিক্স, সেটা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। ওকে, আপনার রিসার্চ প্রবলেমটা কি ছিল? স্যার বেসিক্যালি যদি আমরা বলতে চাই এক্ষেত্রে আমরা যেটা আমি যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি বিভিন্ন যে হেভি যে ট্রানজিশন মেটালগুলো তার অক্সাইডগুলো আমরা সিনথেসিস করেছিলাম এবং সেরকম কিছু অক্সাইডকে আমরা বেছে নিয়েছিলাম যে অক্সাইডগুলোর বেসিক্যালি কিছু ইউনিক ফিচার দেখায়, যেমন মেটাল ইনসুলেটর ট্রানজিশনের কথা যদি আমরা বলি, তো আমার কাজটা বেসিক্যালি ছিল এগুলোর যে অ্যাটমিক লেভেলে অ্যাকচুয়ালি ফিজিক্সটা কি হচ্ছে সেটা এই লোকাল স্ট্রাকচারগুলো বিভিন্ন এক্সপেরিমেন্টাল টুলসের মাধ্যমে স্টাডি করা এবং এক্স্যাক্টলি দেখা যেখানে এই ধরনের যে ট্রানজিশনালি বিহেভিয়ারগুলো দেখাচ্ছে সেখানে লোকাল স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। থিসিস কবে সাবমিট করলেন? স্যার 2022। ডিফেন্স কবে হলো? 2022-এই হয়েছে। 2022। তো এখন তাহলে কি করছে? স্যার এখন আমি ল্যাবের সাথেই যুক্ত আছি। আমার ল্যাবে আমি সায়েন্স কলেজে? না স্যার, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালচার। হ্যাঁ, এবং স্যার আমার যে সমস্ত কাজ আমি পিএইচডি সময় করেছিলাম সেই সমস্ত কাজের এক্সটেনশনগুলো পেপারগুলো আমি এখন। So why are you not continuing in this field? স্যার অ্যাকচুয়ালি আমি continuing, but then what makes you think that what made you want to switch over? Sir, that to in WBCS Group C, I won't say WBCS, Group C post. Sir, actually I have tried for A and B, but these A and B? A and B. A and B, okay. But that was my first attempt, so maybe my optional papers was not that good. আপনার অপশন কি ছিল? আমার সাইকোলজি অপশনাল ছিল। This is the second question. সাইকোলজি আর ফিজিক্স কারণে না? স্যার বেসিক কারণটা ছিল আমি যখন এই WBCS এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি তো আমি অনেক নতুন নতুন সাবজেক্ট পড়ছিলাম এবং আমার মনে হয়েছিল যে আমি আরেকটা নতুন সাবজেক্ট ট্রাই করতে চাই। আচ্ছা, আপনি সাইকোলজি নিয়ে পড়েছেন, আচ্ছা বোর্ড আপনার সম্বন্ধে কি ভাবছে বলুন?
স্যার আমার তো একটাই প্রশ্ন মনে হচ্ছে why WBCS? না আরেকটা মনে হচ্ছে স্থির লক্ষ্য নেই। না স্যার, এটা আমি ডিটারমাইন্ড ছিলাম, কিন্তু এটা আমি আপনার ওরিয়েন্টেশন ধরুন আপনি যদি সিভিল সার্ভিসের ডিটারমাইন্ড থাকতেন তো আপনার গ্র্যাজুয়েশনে আপনি ভাবতেন, ঠিক আছে? কিন্তু যখন ধরুন আপনি এমএসসি করেছেন, এমএসসি করে যখন সিএসআর এর এক্সামিনেশনটা দিয়েছেন, করে সিএসআর এর নিজের ফেলোশিপ পেয়েছেন, মানে সিএসআর ফেলোশিপ পেয়েছেন না ইডিসি পেয়েছেন না এলএস স্যার পেয়েছেন? সিএসআই আর জিআরএফ। সিএসআর জিআরএফ পাওয়ার যে মার্কসটা পেতে হয়েছিল আপনি জানেন, তাই তো? ইডিসি জিআরএফ তারপরে তো এলএসটা থাকে, সেটা পেয়েছেন মানে আপনি জানেন যে আপনি কিভাবে পেয়েছেন, আপনার নিজের বিষয়ের উপর আপনার দক্ষতা কি পেলেন, পেয়ে এতদিন ধরে এত ভালো কাজ করলেন, এতগুলো পাবলিকেশন করে দিন, মেবি আরো পাবলিকেশনের মেটেরিয়াল আপনার কাছে রেডি আছে, একের পর এক আপনি পাবলিকেশন করবেন। তো আপনার সেখান থেকে ধরুন সায়েন্টিস্টের জায়গাতে নিজেকে গেলে ইট ইজ গুড ফর দ্য সোসাইটি। না, this brings to the next question. Does this country need more scientists or more bureaucrats or more joint videos? More ACTOs, more ACROs. Physics से साइंटिस्ट विज्ञानी বেশি দরকার না বেশি ACRO? মানে আপনার দেখুন, মানে আপনি যে পড়াশোনা করেছেন, যে কাজ করেছেন আর কি, গভর্নমেন্ট তো আপনার উপর ইনভেস্ট করেছে, তাই তো? আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন আর কি, এখন জিআরএফ ফেলোশিপ কত? এখন 52, তাই তো? জিআরএফ এ, এসআরএফ এ কত? স্যার এটা এসআরএফ এ জিআরএফ এ কত? স্যার ওটা আমি 47 অ্যারাউন্ড 47। আর এখন কি আপনি আরে, তাই তো? না, আমি কোনো ফেলোশিপ এই মুহূর্তে পাই না, পেয়ে যাবেন। তো ধরুন এই যে পার মান্থ এটা তো গভর্নমেন্ট আপনার ইনভেস্টমেন্ট, তার সঙ্গে কি আপনার যা ধরুন এক্সপেরিমেন্টাল কন্টিনিউয়েন্সি সেগুলো প্লাস ওয়েস্টেজ, আপনার প্রত্যেক নিজের ওয়েস্টেজ যেগুলো হয়েছে, ঠিক আছে? আপনি যদি ভাবেন আর কি, হিউজ সাম। বিজ্ঞানী তৈরি করতে গিয়ে রাষ্ট্রের প্রচুর খরচা হয়। আপনি ভেবে দেখবেন একবার। স্যার অ্যাকচুয়ালি পিএইচডি ক্ষেত্রে তো মানে টু বি ভেরি ক্যান্ডিড আর কি, মানে আপনি হঠাৎ করে ধরুন আফটার ডুইং পিএইচডি why are you shifting to civic service? Why? স্যার অ্যাকচুয়ালি Why not in college? Why not in universities? Why not a scientist in a... মানে এই পরিশ্রমটা আগে করলে আগে বিশেষ কোনো মানে আছে? Why? স্যার অ্যাকচুয়ালি আমি যখন থেকে প্রিপারেশনটা শুরু করি তখন আমি অলরেডি পিএইচডি মিডিলে, সো কেন মানে কি তখনই জানতে পেরেছো বিশেষ সম্বন্ধে? হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি আচ্ছা, আগে থেকে জানতে পারি? আমার আগে এটা সম্বন্ধে কোনো আইডিয়া আপনারা জেনেই বা কি এমন ব্যাপার মানে কি এমন চাকরি যার জন্য এত লুক্রেটিভ, যার জন্য ওখান থেকে সুইচ করে এখানে আসে? মানে ঠিক আছে, এই গ্রুপে গেলে তো সি গ্রুপে তো মানে কমে যাবে। স্যার আমি এটাই ট্রাই করছিলাম, কিন্তু আমি এটা ট্র্যাক করতে পারিনি এবার। পোস্টডকের কোনো অপশন নেই? হ্যাঁ স্যার, পোস্টডকের অপশন আছে। মানে এই অপশনটা আমার থেকে আবার ছোট্ট করে দিকে চলে আসার কারণটা কি? স্যার অ্যাকচুয়ালি পিএইচডি পর দুটো অপশনস থাকে, একটা একাডেমিক লাইনে আর একটা হচ্ছে রিসার্চের লাইনে। সো রিসার্চের ক্ষেত্রে আমরা যে ফিল্ডে কাজ করি সেটা ইন্ডিয়াতে যতটা প্রবাবিলিটি তার থেকে বেশি বিদেশে। তো আপনি বিদেশে ট্রাই করলে না, জিআরই দিলেন না? স্যার জিআরই মানে পোস্টডক পেতে জিআরই দরকার নেই না। তো জিআরই আপনি আবার একটা ডক্টরেট করতে পারতেন ওখানে। আপনি পোস্টডকে চেষ্টা করছেন? না স্যার। কেন? স্যার পোস্টডকে কে আছে? স্যার বাবা আর মা আছেন। একমাত্র মেয়ে? না, আমার দিদি আছে, ও ম্যারিড। আচ্ছা। বাবা কি করেন? বাবা বিজনেস করতেন, এখন অসুস্থতার কারণে কিছু করেন না। কিসের বিজনেস করেন? আর ওই ছোটখাটো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের বিজনেস ছিল, আর মা স্কুল টিচার ছিলেন। রিটায়ার করে গেছেন না? আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। Does this country need more scientists in physics or sciences, STEM subjects, or it needs more ACRs? স্যার যদি আমরা গ্রুপ সি এর কথা ভাবি, কোয়ালিফাইড আনসার না, জাস্ট মানে বাইনারিতে বলবো। বাবা মার সঙ্গে থাকাটা খুব কি জরুরি, তাই তো? না বেশ মনে হচ্ছে না স্যার, সেটা ম্যান্ডেটরি নয়, কারণ আমার দিদি কোথায় থাকে? দিদি আমার বাবা মার কাছেই থাকে। মানে কেন আপনি সুইচ ওভার করতে যাচ্ছেন? মানে আপনার কোনো আনসার কিন্তু কনভিন্সিং নয়।
না এটা কি বলে মানে এটা সাইকোলজিতে আপনি যতই আমাদের সাথে খেলা করেন আর কি আপনার থেকে বেশি হচ্ছে আমরা বেশি আপনার সাথে খেলা করতে পারি কনভিন্সিং বলুন যে কেন আপনি কেন এই সুইচটা করতে চাই তাহলে আমার আছে হ্যাঁ ওইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল স্যার যদি আমরা ব্যুরোক্রেটস হিসেবে দেখি তাহলে না কিছু হিসেবে না, আপনি আপনার হিসেবে দেখুন। সাধারণ মানুষ আপনি এই ডক্টর মঞ্জির দাস হিসেবে দেখুন। স্যার আমার মনে হয় যে আমার যে পার্সোনাল ওরিয়েন্টেশনটা সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ জবটা অনেক বেটার হয়। My question was, does this country need more women scientists in STEM subjects, or it needs more ACROs, ACTOs, joint videos and all? স্যার আমার মনে হয় উইমেন ব্যুরোক্রেটস আরো বেশি প্রয়োজন আছে। কেন স্যার সায়েন্টিস্টের রেসপেক্টে যদি আমি বলি যে এখন ইন্ডিয়াতে যে প্রেজেন্ট যে কন্ডিশন আমাদের রিসার্চে তাতে যতজন সায়েন্টিস্ট বা যতজন পিএইচডি স্কলার অ্যাকচুয়ালি প্রত্যেক বছর পিএইচডি করে বেরোচ্ছে তাদের সকলকে যে প্রপার এনভায়রনমেন্ট সেট আপ দিয়ে তাদেরকে ফ্লারিশ ধরুন দেওয়া হলো, হাইপোথেটিক্যালি বলা হলো যে হাইপোথেটিক্যালি আমরা যদি দেখি যে প্রত্যেকটি পিএইচডি যারা বেরোচ্ছেন তারা যথেষ্ট দে আর অ্যাকচুয়ালি মেকিং কন্ট্রিবিউশন টু দ্য পিস। আমি ওই 2 নম্বরই ওরকম করে বলছি না আর কি যে ওই কিছু ইউনিভার্সিটি যেরকম হয় না অন্য কেউ থিসিস লিখে দেয় ওরা ওরকম বলছে। আমি ধরে নিচ্ছি অল পিএইচডি অল থিসিস আর কোয়ালিটি থিসিস ধরে নিচ্ছি ভার্সেস লার্জ নাম্বার অফ অফিসার্স এসিআরওস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কোনটা বেশি প্রেফারেবল আজকে আমাদের দেশের জন্য? মোর ইনোভেটিভ সায়েন্টিস্টস অর মোর ব্যুরোক্রেটস? Sir, in my consideration, educated and honest bureaucrats এটা বেশি প্রয়োজন। Why? Sir, because scientific respect আমরা যদি দেখি সায়েন্সের রেসপেক্টে তো এখানে যে রিসার্চ অপরচুনিটি অ্যান্ড জব অপশনস আছে সেই তুলনায় যদি আমরা ক্যান্ডিডেটস দেখি সেটা যথেষ্টই বেশি। কনভিন্সিং হচ্ছে না স্যার লাস্ট 5 ইয়ার্সে নাম্বার অফ পিএইচডি 50% হাইক হয়েছে। নো দ্য কোয়েশ্চেন ইজ আরো ভালো। আমি ধরে নিচ্ছি Society- আপনি এটা বলতে পারবেন না যে কি আমাদের দেশে কোয়ালিটি রিসার্চ হয় না। আমি এটা Sir, বলতে অবশ্যই পারবো হয়। কোয়ালিটি রিসার্চ হয়। তো মাই কোয়েশ্চেন ওয়াজ আমাদের দেশে এখন কোয়ালিটি রিসার্চের দরকার ইন সায়েন্স সাবজেক্টস অর ইট নিডস মোর এসিআরওস? স্যার এসিআরও নয় বাট আমি এসিআরওটা আমি এটা ইয়েতে বলছি মানে প্রতীকী হিসেবে বলছি মানে মোর ব্যুরোক্রেটস। স্যার বোথ আর নিডেড বাট প্রত্যেকের যে প্রেফারেন্স অনুযায়ী হয়তো হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। ইউ আর নট কামিং ফোর্থকামিং উইথ ইওর আনসার্স। ঠিক আছে ঠিক আছে। এই ওয়েস্ট বেঙ্গলের আমাদের কতগুলো জেলা আছে জানো? 23টা। 23টা। আচ্ছা লাস্ট কোন কোন জেলা তৈরি হলো? স্যার লাস্ট বর্ধমান ভেঙে ইস্ট বর্ধমান অ্যান্ড ওয়েস্ট বর্ধমান। আচ্ছা কেন ভাড়া দরকার পড়লো কেন বর্তমানটা? স্যার বর্ধমান জেলার আয়তনটা অনেকটা বেশি ছিল এবং যে ওয়েস্টার্ন যে পার্টসগুলো ছিল যেমন আসানসোল দুর্গাপুর এই সমস্ত জায়গা থেকে ইস্ট বর্ধমানের যে সদর জায়গাটা সেখানে আসা যাওয়া বা কানেক্টিভিটি যেটা ডেলি টু ডেলি মার্কেট জন্য যেটা দরকার হয় তাতে অসুবিধা ছিল সেই কারণেই এটাকে পশ্চিমবঙ্গের 5 জন মহিলা জেলা শাসকের নাম 5 জন জেলা শাসক। স্যার এই মুহূর্তে হাওড়ায় আছেন শ্রীমতী দীপক প্রিয়া আর এর আগে ছিলেন শ্রীমতী আমি আগের বলছি পশ্চিমবঙ্গের 5 জন জেলা শাসকের নাম করো বর্তমান উইথ জেলা। স্যার এই মুহূর্তে আমার হাওড়াটাই মনে হচ্ছে। তাহলে কি করে হবে? এই ব্যুরোক্রেসিতে হচ্ছে বেশি সংখ্যক মহিলা পার্টিসিপেশনের জন্য তুমি বলছো বাট ইউ ডোন্ট নো হাউ মেনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস আর উমেন লেডি। স্যার এটা আমার তুমি 5 জন জেলা পুলিশ সুপারের নাম করো যারা লেডি। পাঁচজন মহিলা রাজ্যপালের নাম করো যারা এখন আছে। স্যার একটা মনে পড়ছে আনন্দীবেন প্যাটেল মহাশয়া আর হবি কি লেখা আছে এটা? স্যার ক্যাট। কি জিনিস? স্যার আমার পোষ্য ক্যাটস আছে আমি তাদের সাথেই সময় কাটাতে বেশি পছন্দ করি। ওটা তো লেজার মানে
ওটা তো হবিস কি স্যার ওটাই অ্যাকচুয়ালি আমার hobby। মানে বিড়াল থাকো না স্যার বিড়ালের সাথে সময় কাটানো। বিড়াল তো অসুস্থ হয়ে যাবে সারাদিন ধরে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ মঞ্জিল। তুমি একটু বাইরে ওয়েট করো, আমরা বেল বাজালে আরেকবার আসবো। থ্যাংক ইউ স্যার।